ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এর তোমার সপ্তম অধ্যায়ে এক্সারসাইজের প্রশ্নোত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো 1 নম্বরে আছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই বেছে ব্যাখ্যা। প্রথমে যেটা আছে, মৌর্য পরবর্তী যুগে অনেকগুলি গিল্ড গড়ে উঠেছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন। দ্বিতীয়টা, দাক্ষিণাতে ভালো তুলোর চাষ হতো, কেননা দাক্ষিণাতে কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল। তারপরে তোমার শূন্যস্থান পূরণ করো। জনপদ হলো কি? কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির ওপরে নির্ভর করত। তারপরে হচ্ছে গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো কি? অগ্রহার ব্যবস্থা। ঠিক আছে, এবারে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন বলছে বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কেন? খ্রিস্টপূর্ব 6শ শতকে বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কারণ এই অঞ্চলে কৃষি বাণিজ্য প্রয়োজনীয় জলের সুবিধা ছিল। সেই জন্য 1 নম্বরে দেখো কৃষিকাজের সুবিধা এবং 2 নম্বর বাণিজ্যের সুবিধা আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, তারপরে আছে আর একটা, দ্বিতীয় নগরায়ণ কখন ও কোথায় হয়েছিল, অথবা প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর 1000 বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব 6শ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতের দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদীর উপত্যকায়। তারপরে দেখো প্রথম নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? এটা অনেক সময় আসে। তোমরা এটাকে এরকমভাবে লিখবে এবং এটাকে ভাগ করে পয়েন্ট আউট করবে। একদিকে প্রথম নগরায়ণ, দ্বিতীয় নগরায়ণ। তারপরে আছে দেখো এখানে মৌর্য আমলে নারীর অবস্থা কীরকম ছিল? মৌর্য আমলেও তোমার সমাজ ও পরিবারের নারীর অবস্থান ছিল পুরুষের পরে, নারীরা ছিল পুরুষের অধীন। আর সে সময় তোমার সমাজে বাল্যবিবাহ সতীদাহ প্রথার প্রচলন ছিল। মৌর্য যুগের নারীরা ঘরকন্যার কাজের বাইরেও কয়েকটি পেশায় যুক্ত হয়েছিল, যেমন নারীরা কাপড় তৈরি করার জন্য অন্যান্য প্রয়োজনীয় সুতো উৎপাদনের কাজে যুক্ত ছিল। এই সময় নারীরা দেহরক্ষিণী, গুপ্তচর, অন্যান্য রাজকর্মচারী হিসাবেও নিয়োগ করা হতো তাদের। আর সম্রাট অশোক নারীদের মহামাত্র পদেও নিযুক্ত করেছিলেন। আরেকটা আছে দেখো, মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? এটা ভাগ করা হয়েছে শ্রেণীবিভক্ত সমাজ, নারীদের অবস্থা, পেশাভিত্তিক সমাজ। তারপরে নিচে যদি যাই, বৈদিক সমাজের সঙ্গে মৌর্য আমলের সমাজের কি কি মিল ও অমিল খুঁজে পাওয়া যায়? ফার্স্টে আমরা মিলটা লিখবো এরকমভাবে, তারপরে অমিলটা দেবো। তারপরে এভাবে একটু ভাগ করে দেবো, বৈদিক সমাজ এবং মৌর্য সমাজ। তারপরে আর একটা আছে দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচের ব্যবস্থা কেমন ছিল? আর একটা যেটা আছে নিচে টিকা লেখো, এটা অনেক সময় আসে, সুদর্শন হ্রদ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা আছে দেখো, ব্রহ্মদেহ তোমার ভোটপটিকা কি? এই দুটোই হচ্ছে ভূমিদান ব্যবস্থা। ব্রহ্মদেহ হচ্ছে তোমার গুপ্ত যুগে ব্রাহ্মণদের কিছু জমিদান করা হতো, একে বলা হতো ব্রহ্মদেহ। এবং ভোগপটিকা যেটা হচ্ছে গুপ্ত যুগে অনেক সময় রাজকর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে কিছু জমি দেওয়া হতো ভোগ দখলের জন্য। যারাই জমি দখল করে তোমার ভোগ দখলের অধিকারী ছিলেন তাদেরই ভোগপটিকা বলা হতো।
তারপরে আছে দেখো অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়, অথবা অগ্রহার ব্যবস্থা কি। এই ব্যবস্থার ফল এবং তিনটে চারটে কারণ দেখানো আছে, দ্বিতীয়, প্রথমত, তৃতীয়, চতুর্থ কারণ দেখানো হয়েছে, সেটা তোমরা লিখবে। তারপর আছে গুপ্ত যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল। চারটা ভাগে ভাগ করা হয়েছিল, বর্ণাশ্রম, ব্রাহ্মণদের প্রাধান্য, শূদ্রদের অবস্থা, চণ্ডালদের অবস্থা। তাহলে আজকে মোটামুটি তোমাদের আমি এখান থেকে যতটা পারলাম পড়াবার চেষ্টা করেছি। আর যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবে না। পরে তোমাদের আবার আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার করাবো। তোমরা তাহলে এটা ভালো করে যেগুলো করালাম সেগুলো মন দিয়ে করবে। আশা করি তোমাদের সকলের এটা উপকারে লাগবে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো তোমরা সকলে।